আমাদের দান গল্পটা আমরা চর্চা করছিলাম। তো সেখানে মাস্টারমশাইয়ের কাছে পড়েছিলেন আমাদের এই বাংলার অধ্যাপক। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেছে, মাস্টারমশাইকে হয়তো ভুলেই গেছেন। এখন উনিও প্রায় কর্মজীবনের প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। কর্মজীবনের প্রান্তে এসে উপস্থিত হয়েছেন কি করে বুঝলাম? কারণ দেখো, এখানে লেখা রয়েছে বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। আমরা আলোচনা করছিলাম যে এই যে সমস্যাগুলো, এগুলো বার্ধক্যের সমস্যা, বয়সজনিত কারণেই এই সমস্যাগুলো হয়। তো এমন সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। কিসের ডাক? না, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এর মাঝে আরেকটা ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই তোমরা মনে রেখেছ। একটা পত্রিকা থেকে কিছু লোক এসেছিল, লেখা চেয়েছিল, লেখা উনি দিয়েওছিলেন। লেখার বিষয়বস্তু ছিল মাস্টারমশাইয়ের চরিত্র। সে লেখা প্রকাশ পেয়েছিল, ওরা 10 টাকা সম্মান দক্ষিণা দিয়েছিল। তারপর অনেক দিন পেরিয়ে গেছে। কি মনে পড়ছে তো? এমন সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে, মানে প্রান্তিক অঞ্চলের, যেমন ধরো কলকাতার লোকের কাছে আমাদের যামিনী রায় কলেজ, বেলাতোড়, কিংবা গোবিন্দপ্রসাদ কলেজ, এগুলো তো প্রত্যন্ত অঞ্চল হিসেবে ধরা হয়। আমাদের এখান থেকে দূরত্ব অনেক বেশি, কলকাতার সঙ্গে আমাদের যোগাযোগটাও নেই। আমাদের যারা সাহিত্য চর্চা করে তাদের সময় নেই প্রত্যেক সপ্তাহে একবার করে নন্দনে গিয়ে বসে আড্ডা দেয়া, কফি হাউসে বসে চর্চা করা, কলকাতার বুদ্ধিজীবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এগুলো আমাদের এখানকার লোকেদের পক্ষে তো সম্ভব নয়। আমরা দেখো, একদম পরিষ্কার কথা বলি, কলকাতার লোকেদের চোখে আমাদের এই জায়গাগুলো ইন্দো জায়গা, মানে ওরা আমাদের প্রতি নাক উঁচু করে দেখে। ঠিক আছে, ওরা একটু উৎকৃষ্ট শ্রেণীর, আমরা একটু অপকৃষ্ট শ্রেণীর। এই বিষয়টা কিন্তু আছে, আমরা স্বীকার করি বা না করি। এখন দেখবে পুরুলিয়ায় এই সময়টা, আমাদের এখানে তো গরম পড়ে প্রচুর, কিন্তু এই সময় যেখানে মানুষের বেড়ানোর সময় হচ্ছে শীতকালটা, সেখানে কলকাতার মানুষ এই সময় পুরুলিয়া বেড়াতে আসে। কেন আসে? কি কারণে আসে? পলাশ ফুল দেখব, সাঁওতালি নাচ দেখব, মাটির ঘরে থাকব। চিন্তা করো, এই সবগুলোকে ওরা কিন্তু কোনোদিনই মানে ভালো নজরে দেখেনি। ও তো বনে বাদারে হয় পলাশ গাছ, হ্যাঁ, শাল, পলাশ, ঝোপ ঝাড় অনেক কিছু, ওসব বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায়। আমাদের মতো ভদ্র জায়গায় ওইসব হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাঁওতালি নাচ দেখব। সাঁওতালদেরকে ওরা কোনোদিন শিক্ষিত বলে ভেবেছে? ওদের সংস্কৃতির প্রতি কোনোদিন আদর বা সম্মান দেখিয়েছে? কিন্তু না। এখন সাঁওতালি নাচ দেখব, সাঁওতালি আর্ট,
ঘরে কি সুন্দর করে ছবি আঁকে, অন্য কিছু নয়, এগুলো হচ্ছে মার্কেটিং। মাটির বাড়ি, আরে বাবা মাটির বাড়ি যদি ভালো হবে তো ভেঙে তোরা দালান বাড়ি করিস কেন? আমরাও তো মাটির বাড়ি ভেঙে দালান বাড়ি করছি, কিন্তু ওই যে গাঁয়ের লোক মাটির ঘরে থাকে এখনও ওই ধারণা। ফলে কি হচ্ছে, এখানে বড় বড় রিসর্ট তৈরি হচ্ছে। আগেকার দিনে আমাদের গ্রামে যেরকম মাটির বাড়ি হতো, মোটা মোটা দেয়ালে 30 ইঞ্চি 35 ইঞ্চি দেয়ালের যে বাড়ি হতো মাটি দিয়ে, আর উপরে কী দেওয়া হতো, সেই খড় চাপানো হতো। তো তাতে শীতকালে আরাম থাকতো, গ্রীষ্মকালেও আরাম থাকতো। এখন তার অনুকরণে বড় বড় ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা তারা বাড়ি করে দিচ্ছে, এবং এক নাইট মাটির ঘরে থাকার জন্যে তোমার তো 5,000-6,000 টাকা করে নিচ্ছে। আবার সেই ঘরে এসি লাগানো আছে। বুঝতে পেরেছ? এতগুলো কথা কেন বললাম তোমাদেরকে, যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই জায়গাগুলোকে একটা সময় কলকাতার বাঙালিরা বাংলার অংশ বলে ভাবতই না। মানে ওদের সভ্যতা নাগরিক সভ্যতা, আর আমাদের সভ্যতা গ্রামীণ সভ্যতাও বলা যাবে না, গেঁয়ো সভ্যতা, আমরা গেঁয়ো ভূত, এরকম ধারণা ছিল। তো যাই হোক, এখন সেই রকম একটি প্রত্যন্ত অঞ্চলের কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে। কলেজ ফেস্ট নামে একটা বিষয় হয়, মানে প্রত্যেক বছরই কলেজে একটা বার্ষিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, স্কুলে হয় না। কিছু কিছু স্কুলে হয়, করে, সব স্কুলে হয় না, কিন্তু সব কলেজে মোটামুটি এটা হয়। এবং সেই অনুষ্ঠানে নাচ, গান ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবস্থা তো থাকেই, তার সঙ্গে সঙ্গে কোনো গুণীজন, 1-2 কোনো গুণীজন, তাদেরকে অতিথি হিসাবে ডাকা হয়, এবং তারা সেখানে বক্তব্য রাখেন। কাউকে প্রধান অতিথি করা হয়, কাউকে বিশেষ অতিথি করা হয়, কাউকে সভাপতি করা হয়। তো কাদেরকে করা হয় বললাম? কিছু গুণীজনকে, তাই তো? ধরো আমরা স্কুলে একটা বার্ষিক অনুষ্ঠান করছি, এখন এই সময় যদি আমরা ঠিক করি অরিজিৎ সিংকে নিয়ে আসবো, বলো তোমরা খুশি হবে না? হবে না? হবে তো? ওনাকে কেন নিয়ে আসবো? কারণ উনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তাই তো? এবং ওনার গানের অনেকেই ভক্ত। তাহলে যদি নিয়ে আসতে পারি তাহলে আমার ছেলেমেয়েরা খুশি হবে। আর যদি অরিজিৎ সিংকে না নিয়ে এসে পাশের স্কুলের একজন মাস্টারমশাইকে আমার মতোই যদি নিয়ে আসি অতিথি করে, তোমাদের কেমন লাগবে? ঠিক আছে, ওই মাস্টারমশাইয়ের বক্তব্য তোমরা শুনবে, তোমাদের ভালো লাগবে, কিন্তু যে আনন্দটা অরিজিৎ সিংকে পেলে হতো সেই আনন্দটা কি হবে? হবে না। ফলে অতিথি নির্বাচনের সময় যার একটু নামডাক আছে, মানে মানুষজনের কাছে যার পরিচিতি আছে, তাদেরকে অতিথি হিসাবে নির্বাচন করা হয়। যেমন আমরা যে সময় পড়েছি, আমাদের একজন বাংলার মাস্টারমশাই ছিলেন অমরকরণে, মানে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল। তো আমরা যখন আমাদের ছোট ছোট স্কুলে অনুষ্ঠান করতাম, ওনাকে ডাকতাম। উনি খুব ভালো বক্তব্য রাখতেন এবং ওনার একটা পরিচিতি আছে। উনি দীর্ঘদিন ধরে ওই স্কুলে পড়িয়েছেন, ওনার প্রচুর ছাত্রছাত্রী ছড়িয়ে আছে।
তো আমরা সব সময় অতিথি হিসাবে তাকেই চাই যারা চট করে যাদেরকে পাওয়া যায় না। তো এই যে গ্রামের একটা কলেজ থেকে এরা প্রধান অতিথি হিসেবে এনাকে নিয়ে যাচ্ছে, তার কারণটা কি? কারণ হচ্ছে ইনি কলকাতার একটি কলেজের নামকরা অধ্যাপক এবং সেই মাস্টারমশাইকে নিয়ে লেখা লিখেছেন, বহুদিন আগে ভুলে গেছেন। বোঝা যাচ্ছে উনি লেখালেখিও করতে পারেন, মানে আন্দাজ করছি যে লেখক হিসেবেও ওনার একটু আধটু নামডাক আছে। তো সেই কারণে ওই কলেজের অনুষ্ঠানে ওনাকে অতিথি হিসেবে যেতে হবে এবং বক্তৃতা দিতে হবে। উনি বলছেন এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়, মানে গাঁটের কড়ি খরচা না করেই বেড়ানো যায়। ধরো বাঁকুড়ায় ইউনিভার্সিটিতে একটা সেমিনার হচ্ছে ধরে নিচ্ছি, তো বিভিন্ন জায়গা থেকে পণ্ডিত ব্যক্তিদেরকে তো নিয়ে আসা হবে, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক। সেমিনারটা 2 দিন ধরে হয়, মানে আমি উদাহরণ হিসেবে বলছি, মানে বাঁকুড়া ইউনিভার্সিটিতে এটা হয় কি না আমি সেটা বলতে পারবো না, কিন্তু সাধারণভাবে এটা হয়। এইবারে ওই এক্সপার্টদের যারা বিশিষ্ট অতিথি তাদের আসা যাওয়ার খরচ কিন্তু কমিটি বহন করবে, সেমিনার কমিটি। এবং ওরা যে এই যে 2 দিনের সেমিনার, তার মধ্যে একদিন পূর্ণ দিবস সেমিনার হবে, দ্বিতীয় দিন অর্ধ দিবস হবে। লাঞ্চের পরে ওনাদেরকে নিয়ে শুশুনিয়া পাহাড় দেখানো হবে, মুকুটমণিপুর ড্যাম দেখানো হবে, বিষ্ণুপুর দেখানো হবে, দরকার হলে আরেক দিন যদি লাগে থেকে তারপরের দিন সন্ধ্যেবেলায় ওদেরকে আবার ওদের জন্য ট্রেনের টিকিট করা থাকবে, স্টেশনে গিয়ে ট্রেনে চাপিয়ে দেওয়া হবে, অথবা কারো কারো ক্ষেত্রে কার করে দেওয়া হয়। খরচাটা কার? যারা সেমিনার করছে সেই সেমিনার কমিটি, যারা অতিথি তাদের খাওয়া দাওয়া থাকা বেড়ানোর কোনো খরচা নেই। তো ইনি সেটাই বলছেন যে এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। এবার প্রশ্ন আসতে পারে কী সব উপলক্ষে? উপলক্ষ মানে এই বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসাবে দূরবর্তী জায়গায় যাওয়া, সেই উপলক্ষে, ঠিক আছে। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। রাজোচিত মানে রাজার মতো সম্বর্ধনা মেলে, আরে কলকাতা স্যার, ঠিক আছে। এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির দৌলতে পৃথিবীটা ঘরের মধ্যে এসে গেছে, তার জন্যে কলকাতাটা আজকে আমাদের কাছে আর অতটা মানে আশ্চর্যের জায়গা নয়। কিন্তু আমাদের ছোটোবেলায় কি আজ থেকে 20 বছর আগেও কি 25 বছর আগেও কলকাতা মানে একটা বিরাট ব্যাপার। এটা তোমরা তোমাদের যারা একাদশ শ্রেণীতে গত বছর পড়েছিল, একাদশ নয় দ্বাদশ শ্রেণীতে দেখবে আমার বাংলা নামে একটা, ওদের বাংলায় একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে। তো তাতে দেখবে যে প্রথম সুভাষ মুখোপাধ্যায় প্রথম কলকাতা দেখছেন, সেই কলকাতা দেখার দৃশ্যটা কিভাবে বর্ণনা করেছেন, মানে কলকাতা মানে আমাদের কাছে স্বর্গরাজ্য। তাহলে কলকাতার থেকে স্যার আসছেন মানে তার একটা বিরাট খাতির, রাজোচিত সম্বর্ধনা। আর বলছেন যেটা কেমন সম্মান মেলে না, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। তার মানে কি, এখানে ছোটোখাটো লোকও ওখানে বিরাট মানুষের মর্যাদা পায়। চড়ুই পাখি কি এইটুকু তো কেউ কোনো গুরুত্ব দেয়? বিশেষ কোনো সৌন্দর্য আছে? কিন্তু রাজহাঁস, ধবধবে সাদা রাজহাঁস, সেটা দেখতে যেমন সুন্দর, তার চলন বলন সব কিছুই কি তার মধ্যে একটা রাজকীয় ভাব আছে কি না?
চড়ুই আর রাজহাঁস এক হলো। কিন্তু এই কলকাতা থেকে যে বাবুরা গ্রামে অতিথি হিসাবে যান, তারা নিজের জায়গায় চড়ুই হলেও গ্রামে গিয়ে যে সম্মানটা পান সেটা রাজহাঁসের মতো সম্মান। কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, খুব সুন্দর হয়। তাহলে কি বললো? তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। আর কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয়, আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ, মানে ততই সুখের। মানে যত দূরে যাব খাতির তত বাড়বে। আরে কলকাতা থেকে এত দূর ইয়েতে শুধুমাত্র আমাদের অনুরোধে সাড়া দিয়ে এসেছেন, তার খাতির যত্ন একটা আলাদা রকম হবে। কাজেই আমি সুযোগটা ছাড়তে পারলাম না। তার মানে কি আতিথ্য স্বীকার করলেন যে ঠিক আছে বাবা, যাব, আমি তোমাদের কলেজ ফেস্টে যাব। তো যথারীতি ফেস্টের দিনে, আমি ফেস্ট বলছি, এটার বাংলাটা কি? বার্ষিক উৎসব লেখা আছে তো, বার্ষিক উৎসব লেখা আছে তো। তো সেই বার্ষিক উৎসবের দিনে আমি গিয়ে পৌঁছতে চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস, মানে সব আনন্দের সঙ্গে, আরে রে রে স্যার এসেছেন, হ্যাঁ এই চা নিয়ে, আরে আরে, মানে কত রকমভাবে আর কি খাতির করা যায়। দেখবে, তোমরা দেখবে, এরকম একটা উদাহরণ দিচ্ছি। ধরো যাত্রা জগতে এখন যারা বিখ্যাত নায়ক, এখন যাত্রা জগতে যারা বিখ্যাত নায়ক বা নায়িকা, টিম যখন আসে, এখন যেটা হয়েছে, এখন আর টিম বাসে ওরা আসে না, বাকি সবাই টিম বাসে আসবে, আর ওনারা আসবেন একটু দেরি করে আলাদা কারে। তো টিমের লোকেদের জন্য ব্যবস্থা আছে, করা আছে, কিন্তু ওই যে বিখ্যাত যিনি অভিনেতা, তিনি হয়তো বিখ্যাত নায়ক কিংবা বিখ্যাত নায়িকা কিংবা বিখ্যাত ভিলেন, তিনি নামার সঙ্গে সঙ্গে দেখবে যে কার্যকর্তারা তো বটেই, মানে গ্রামের ছেলেরা পর্যন্ত একেবারে গিয়ে পর তাকে ঘিরে ধরে। কি অনল চৌধুরী না কি একজন ছিল না, হ্যাঁ আরে অনল এসছে, অনল এসছে, বা ত্রিদীপ কি একটা আরেকজন ছিল, হ্যাঁ তো কুমার কৌশিক, কাকলি চৌধুরী, সেই সব। তো এরা এলে পরে, হ্যাঁ মানে কিভাবে সেবা করব সে আমরা খুঁজে পাই না, এরকম তো মানে গদগদ হয়ে যায়। তো সেরকম ইনি পৌঁছতেই এরা এত আনন্দে গদগদ, ভক্তিতে গদগদ, যে চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। এই বার্ষিক উৎসব কারা করছে? কলেজের ছেলেরা, বা একটু ভালো করে বললে কলেজের ছেলে মেয়েরা, ঠিক আছে। তো এই যে আমাকে নিয়ে গিয়ে এইসব খাতির টাতির করে বসালো, ছেলেরা তো এলোই, এটা তো এদের ডিউটি। দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেল। গাঁয়ের দু চারজন গণ্যমান্য লোকও তারা এসে আলাপ করে গেল, এবং তাদের ভাবও খুব বিনীত। মানে আমি কলকাতা থেকে গেছি, আমি পণ্ডিত মানুষ, হ্যাঁ আমাকে একটু, আমার প্রতি একটা ভক্তি, আমার প্রতি একটা বিনয় ওদের আচার আচরণে ঝরে পড়ছে। বলে আমার তো খুশি হওয়ারই কথা। আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না? তাহলে পিছনে কথা হচ্ছে কেন? হওয়ার তো কথা নয়।
গল্প যখন আমরা পড়ব, গল্প যখন আলোচনা করব, তার পুরো রসটা নিংড়ে আমাদেরকে নিতে হবে। তো সেই জন্যে সাহিত্য আলোচনার সময় আমি শুধু গল্প বললাম, তার সঙ্গে বলি গল্প, কবিতা, নাটক, ছড়া যাই হোক না কেন, এটাকে উপভোগ করতে গেলে এটা আলোচনার সময় আমাদের মনটা এই দিকেই দিতে হবে। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের মধ্যে অনেকে, তোমরা হয়তো না বলবে, বিশেষ করে মেয়েরা, আমি জানি তোমাদের মধ্যে অনেকে টিভি সিরিয়ালের ভক্ত, টিভি সিরিয়ালের নেশা আছে। এবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তুমি যে সিরিয়ালটা, আমি তো প্রথমে বলবো তোমরা এখন টিভি দেখবে না, টিভি দেখার বয়স তোমাদের নয়, এক নম্বর। এরপরেও আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ধরো যে সিরিয়ালটা চলছে তুমি দেখতে বসেছ, মনটা তোমার কোন দিকে থাকে? সিরিয়াল দেখতে দেখতে অন্য কোনো দিকে মন যায় কি? যে তো কালকে তো স্কুলে পড়া আছে, বাংলাটা পড়া দিতে হবে, দেয়া মনে হয় না। সিরিয়াল দেখতে দেখতে মনে হয় না যে আধ ঘন্টা আগে পাশের পাড়ার মেয়েটার সঙ্গে ঝগড়া করে এলাম, এটাও মনে হয় না। সিরিয়াল দেখতে দেখতে এটাও মনে হয় না যে পাশে মা রয়েছে, মায়ের সঙ্গে একটুকু কথা বলি, গল্প করি, মনে হয় না। সিরিয়াল দেখতে দেখতে খিদাও পায় না। তার ফলে যেটা হয়, সিরিয়ালটা তোমরা ভালো করে হজম করতে পারো, ওটা তোমাদের মাথার মধ্যে গাঁথা হয়ে যায়। তো সাহিত্য উপভোগের ক্ষেত্রে এই জিনিসটা দরকার। যখন গল্প নিয়ে চর্চা হবে, কবিতা নিয়ে চর্চা হবে, তখন ওই সিরিয়াল দেখার সময় তোমরা যেরকম অখণ্ড মনোযোগ সহকারে ওই টিভিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকো, যখন গল্প, কবিতা, নাটকের আলোচনা ক্লাসে হবে, ওইরকম অখণ্ড মনোযোগ দিয়ে হাঁ করে আমার দিকেই তাকিয়ে থাকতে হবে, আর কান দুটো আমার কথাই শুনবে। নিজেদের মধ্যে যদি কথাবার্তা বলো, তোমরা ধরতেই পারবে না যে কোনখানটায় কি আলোচনা করছি। 2 মিনিট নিজেদের মধ্যে কথা বললে, তারপরে আমার কথা যখন শুনছো, তখন তোমাদের খেই হারিয়ে গেছে, তোমরা ধরতে পারবে না। ফলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, তোমরা উত্তর ঠিকমতো দিতে পারবে না। এবং খাতা দেখার পর যখন দেখবে যে 5 নাম্বার প্রশ্নের যে উত্তর, তাতে তোমরা 10 লাইন লিখেছ এবং আমি কেটে নাম্বার দিয়েছি 1, তখন তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার এতটা লিখলাম, মাত্র 1 দিয়েছেন। 5 নাম্বারের কোশ্চেন, এতটা লিখলাম, মাত্র 1 দিয়েছেন স্যার, এটা 3-4 পেতাম না? তার উত্তরে আমি কি বলি, যে 10 লাইন কেন, যদি 10 পাতা লিখে দাও এবং যদি আবল তাবল লিখে দাও, তাহলে 0 পাবে। 1 তো দয়া করে দিচ্ছি, 0 পাবে। 10 লাইনও লিখতে হবে না, 6 লাইন 7 লাইন লিখো, সঠিকটা লিখো, 5-এর মধ্যে 4, 4.5, এমনকি প্রয়োজনে আজকালকার দিনে 5ও আমরা দিতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে ঠিক জিনিসটা লিখতে হবে এবং ঠিক জিনিসটা ঠিক করে লিখতে হবে। আর তার জন্যে যখন ক্লাসে চর্চা হবে, তখন মনটা এদিকে দিতে হবে। তো আমরা কি পড়ছিলাম, ছেলেরা আমাকে অতিথি করে নিয়ে গেছে, স্বাভাবিকভাবে আমার আতিথেয়তার দায়িত্ব ছেলেদের, আমার যাতে কোনো অসুবিধা না হয় সেটা ছেলেদের দায়িত্ব, তো সেটা তো তারা পালন করলই। উপরন্তু গ্রামের কিছু সম্ভ্রান্ত ব্যক্তি, তারাও খুব বিনীতভাবে আমার সঙ্গে এসে আলাপ করে গেলেন।
রোমাঞ্চিত কলেবরে। ও আচ্ছা, এমনকি হ্যাঁ, এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতাও আমার দিকে এগিয়ে এলো। খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত আমার দিকে এগিয়ে গেল। অটোগ্রাফ মানে কি? মানুষ কাদের অটোগ্রাফ চায়? বিখ্যাত মানুষদের, আমাদের যারা স্বপ্নের রাজপুত্র তাদের, তাই তো? খুব বিখ্যাত সাহিত্যিক। আমি যদি গল্পের আমি যদি সাহিত্যের ভক্ত হই, বিখ্যাত সাহিত্যিক যদি আমার এলাকায় আসে, আমি চাইবই তার একটা অটোগ্রাফ আমার থাক। আমি যদি ক্রিকেট খেলা ভালোবাসি, তাহলে বিরাট কোহলি থেকে শুরু করে ইন্ডিয়া টিমের যে কোনো, বা ইন্ডিয়া টিমের কেন, সারা ওয়ার্ল্ডের যে কোনো ক্রিকেটারকে যদি আমি সুযোগ পাই, আমি একটা অটোগ্রাফের খাতা বাড়িয়ে দেবো। স্যার, একটা অটোগ্রাফ। যারা সিনেমা ভালোবাসে, তারা যদি কোনো সিনেমা স্টারকে পায়, অটোগ্রাফের খাতা বাড়িয়ে দেয়। এই অটোগ্রাফ সংগ্রহ করা, এটাও একটা নেশা, ঠিক আছে? তো দুঃখের বিষয়, শিক্ষিত মানুষের অটোগ্রাফ খুব কম লোকই চায়, ঠিক আছে? যাই হোক, তাহলে আমার কাছে অটোগ্রাফও নিচ্ছে, আমার কতটা খাতির এখানে। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলো। আমি কি হনুরে, ঠিক আছে? এবারে অটোগ্রাফের খাতায় শুধু সই করে না, কি বললাম? অটোগ্রাফের খাতায় শুধু সই করে না, হ্যাঁ, তাড়াহুড়োয় যারা সই করে দিয়ে চলে গেল। কিন্তু ধীরে সুস্থে যদি আমি কারো কাছে অটোগ্রাফ নিতে যাই, সে কিছু না কিছু লিখবেই, ঠিক আছে? অন্তত এটাও লিখবে উইথ বেস্ট উইশেস, তারপরে নিজের সইটা করবে। তো আমিও অটোগ্রাফ দিতে দিতে অকাতরে বাণী বিতরণ করতে লাগলাম। ভালো ভালো সুন্দর সুন্দর কথা, ভালো কোটেশন, হ্যাঁ, সেটা লিখে তারপরে সইটা মেরে দিলাম। যেমন ধরো ডিএল রায় মেবার পতন নাটকে একটা গানের লাইন আছে, কি আছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, লিখে নিচেটায় সই করে দিলাম। কি এটা তো একটা ভালো বাণী নাকি? আমাদের তো মানুষ হওয়াটা প্রথম লক্ষ্য, না এটিএম মেশিন হওয়াটা। আমি জানি না তোমরা কি চাও, আমি তো মনে করি ছোটোখাটো এটিএম মেশিন হওয়ার দরকার আছে আজকের দিনে, তার চাইতেও বড় দরকার হচ্ছে মানুষ হওয়া। তো যাই হোক, আমি অটোগ্রাফ দিচ্ছি আর ভালো ভালো বাণী বিতরণ করে যাচ্ছি। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? আমি নিজেই জানতাম না যে আমি এত খাতির পাওয়ার মতো লোক বটি। এই খাতিরের মূল কারণটা কি বলছেন উনি? কলকাতা থেকে এত দূরে গায়ে এসেছি বলে। কলকাতায় তো অনেক রথী মহারথী আছে, সেখানে কি আমাকে পাত্তা দেবে? কিন্তু গায়ে বাদা বনে শিয়াল রাজা, অথবা যেখানে বৃক্ষ নেই সেখানে ভ্যারেন্ডাই বৃক্ষ, ঠিক আছে? বেশ মনের মধ্যে একটা জোশ আছে। মন কেমন এখন? খুব প্রসন্ন, প্রফুল্ল এবং উৎসাহিত, রোমাঞ্চিত। ফলে সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। যা দিলাম না বক্তব্যটা, লোককে বলতে হয়েছে যে হ্যাঁ, বক্তৃতার মধ্যে রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিয়েছি, 12টা কোটেশন দিয়েছি। আমরা যারা একটু আধটু বক্তৃতা দিই, আমরা মনে করি যদি বক্তৃতার মধ্যে কিছু তথ্য দেয়া হয়, সঠিক তথ্য,
এবং যদি কিছু বিখ্যাত মানুষের কিছু প্রাসঙ্গিক উদ্ধৃতি দেওয়া হয়, তাহলে লোকে বলে যে না, এই লোকটা কিন্তু পড়াশোনা করে কথা বলে, দারুণ বক্তৃতা দিল বাবু, এরকমটা বলে। আর ইনি কি করলেন, জাঁকিয়ে বক্তৃতা দিলেন, 12টা কোটেশন রবীন্দ্রনাথের, ভাবা যায় একটা বক্তৃতায়। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম জর্জ বার্নার্ড শর নামে। এটা অনেকে করে। আমি নিজেই একটা কোটেশন তৈরি করলাম কিছু, সেইটা যদি আমার নামে বলে কে বুঝবে, কে শুনবে? কিন্তু বক্তৃতা দিতে দিতে ওই কথাটা যদি মহাত্মা গান্ধীর নামে চালিয়ে দিই, এই বিষয়ে মহাত্মা গান্ধী বলেছেন করে আমার কথাটাই চালিয়ে দিলাম, কেউ বুঝতে পারবে না। মহাত্মা গান্ধী অনেক জায়গায় অনেক কথা বলেছেন, সবাই জানে যে সবার সব জিনিস মনে রাখা সম্ভব নয়, পড়াও সম্ভব নয়। তো ইনিও নিজের বক্তৃতার ওয়েট বাড়ানোর জন্য একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলেন জর্জ বার্নার্ড শর নামে, যিনি একজন বিখ্যাত ইংরেজি নাট্যকার। এবং কি এটা পরে